হ্যালো ভিউয়ার্স, অচ্যুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বি হিস্ট্রি অনার্স 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B1 পেপারটি রয়েছে চীনের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন তাওবাদ। এই তাওবাদ নিয়ে আলোচনা করব এবং আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন এবং সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কনফুসীয়বাদ। তা দেখো, প্রাচীন চীনের চিন্তার জগতে কনফুসীয়বাদের পরেই রয়েছে তাওবাদ, অর্থাৎ তাও ধর্ম। কনফুসীয় মতবাদ কিন্তু ধর্ম নয়। কনফুসিয়াস নৈতিক কিছু গুণাবলী মানুষকে পালন করার কথা বলেছিলেন, অর্থাৎ তিনি ছিলেন নীতি শিক্ষা আর একজন শিক্ষক। তিনি নীতি শিক্ষা দিতে চেয়েছিলেন চীনাবাসীকে এবং তিনি একাধিক নীতি শাস্ত্র রচনা করেন। তা তিনি ছিলেন একজন শিক্ষক দার্শনিক, কিন্তু তার সম্পূর্ণ বিপরীত দিকে ছিল কিন্তু এই তাওবাদ। একবার আমরা আলোচনা করব। আলোচনা করার আগে বোর্ডের উপর দেখে নিই কি আছে। সিইউ বিএসসি অনার্স 5th সেম ডিএসসি B1 অর্থাৎ চীনের ইতিহাস, তাওবাদ। তা প্রাচীন চীনের চিন্তার জগতে কনফুসীয়বাদের পরেই রয়েছে তাওবাদ। এই তাওবাদ খ্রিস্টপূর্ব যে 2য় শতাব্দীতে চীনে জন্মলাভ করে এবং চীনের মানুষের উপরে যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল এই তাওবাদ। তাওবাদের প্রবক্তা ছিলেন লাও ৎজু বলে একজন ব্যক্তি। যেমন কনফুসিয়াস ছিলেন কনফুসীয় মতবাদের প্রবক্তা, তেমনি তাওবাদের প্রবক্তা ছিলেন লাও ৎজু। এই লাও ৎজু তার এই মতবাদকেই বলা হয় তাওবাদ। মানে তিনি যে ধর্মের প্রবর্তন করেন সেই ধর্মের নাম তাও ধর্ম বা তাওবাদ। ঐতিহাসিক ক্লাইড এবং বিয়ার তারা বলছেন যে খ্রিস্টীয় 2য় শতকে এই তাওবাদের উপরে একটা দর্শন গ্রন্থ লেখা হয় যার নাম তাও তে চিং। এই তাও তে চিং ছিল একটা দর্শন শাস্ত্র, অর্থাৎ এই তাও ধর্মের উপরে ভিত্তি করে লেখা এই তাও তে চিং। যে ধর্ম গ্রন্থটি এই তাও ধর্মের যারা মানুষ বা এই ধর্মের যারা অনুগামী তাদের কাছে ছিল বাইবেল স্বরূপ। তাও ধর্মের মূল কথা হচ্ছে প্রকৃতির মধ্যে পথ খুঁজতে হবে। প্রকৃতি সবকিছু নিয়ন্ত্রণ করে মানুষের, তাই প্রকৃতির সাথে মানুষ একটা অ্যাডজাস্ট করে বা প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান করে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে। প্রকৃতি হচ্ছে এখানে আসলে, এখানে ঈশ্বরের অস্তিত্ব নেই। তাও ধর্মে ঈশ্বরকে অস্বীকার করা হয়েছে এবং প্রকৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রকৃতির মধ্যেই মানুষ নিজেকে একটা আধ্যাত্মিক শক্তির আধার রূপে নিজেকে গড়ে তুলতে পারে এবং নিজের ভিতরে জ্ঞানের আধার সে সঞ্চার করতে পারে এবং সে একজন শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। তা প্রকৃতির ভিতরেই পথ খুঁজতে হবে। এই তাও ধর্মের মূল কথাই কিন্তু এই প্রকৃতি, মানে প্রকৃতিবাদ। তো এখানে তাও ধর্মের ভিতরে মূলত 4টি আদর্শ রয়েছে। সেই 4টি আদর্শ কি? প্রথম যেটা রয়েছে যে ঈশ্বরের অস্তিত্ব এই ধর্মে স্বীকার করা হয় না, এটা 1 নাম্বার। 2 নম্বরে রয়েছে যে মানুষ বা এই তাও ধর্ম যারা অনুসরণ করেন তারা নিজেকে পূর্ণ শক্তির আধার রূপে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন যদি তিনি চান। প্রকৃতির কোলেই সে নিজেকে পূর্ণ শক্তির আধার হিসেবে গড়ে তুলতে পারেন। তৃতীয় যে আদর্শ সেটি হচ্ছে যে প্রকৃতির উপরে বিশেষ জোর দেওয়া হচ্ছে, যে প্রকৃতি মানুষকে নিয়ন্ত্রণ করে এবং প্রকৃতির সাথে মানুষ সামঞ্জস্য বিধান করে প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে মানুষকে চলতে হবে। আর একটা বিষয় যেটা বলা হয়েছে, চতুর্থ আদর্শ, সেটি হচ্ছে যে মানুষ এই তাও ধর্মে নিজেকে একজন শ্রেষ্ঠ ব্যক্তি বা নিজের শ্রেষ্ঠত্ব সে প্রতিষ্ঠা করতে পারে, নিজের জ্ঞান সে এখানে কিন্তু প্রতিষ্ঠা করতে পারে। তাও ধর্মের এই যে তাওবাদ, যে তাওবাদের মূল গ্রন্থ তাও তে চিং, এই তাও তে চিং বা তাও ধর্ম, এই ধর্মের উপরে হিন্দুদের যে উপনিষদ রয়েছে সেই উপনিষদের যে শিক্ষার আদর্শ, অর্থাৎ উপনিষদের শিক্ষার যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্বর প্রভাব পড়েছিল এই তাওবাদের উপর। অর্থাৎ তাওবাদ উপনিষদের শিক্ষা দর্শনকে অনুসরণ করেছিলেন। এর আগে আমরা কনফুসীয়বাদে দেখেছি যে মানুষের আচার অনুষ্ঠানের উপরে জোর দেওয়া হয়েছিল, মানুষের নৈতিক গুণাবলী অনুশীলনের উপরে জোর দেওয়া হয়েছিল, পবিত্রতা, দানশীলতা, দয়া, দাক্ষিণ্য এগুলির উপরে জোর দেওয়া হয়েছিল, আচার অনুষ্ঠানের উপরে জোর দেওয়া হয়েছিল। কিন্তু তাও ধর্মে
এই আচার অনুষ্ঠানের পরিবর্তে একটা মহাজাগতিক শক্তির আরাধনা করার কথা বলা হয়েছে। অর্থাৎ মহাজাগতিক যে নীতি, মহাজাগতিক নীতি থাকে প্রকৃতির ভিতরে, এই প্রকৃতির ভিতরেই মহাজাগতিক এই নীতিকে অনুসরণ করার কথা এখানে বলা হয়েছে। এবং এই কনফুসীয় মতবাদের যে বিরোধী, সম্পূর্ণ বিরোধী ছিল এই তাওবাদ। তাওবাদ কনফুসীয় মতবাদের একেবারে বিপরীত মুখী একটা কিন্তু মতবাদ ছিল। তো এখন কনফুসীয় মতবাদের বিরুদ্ধে কিভাবে তাওবাদ তার বক্তব্য রেখেছে সেটা বুঝতে গেলে আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দেখতে হবে। দেখো, কনফুসীয় মতবাদের রাজনৈতিক দিক অনেক আলোচনা করা হয়েছে, কিভাবে রাষ্ট্র গঠন করা হয়েছে, বৃহৎ একটি পরিবার হিসেবে রাষ্ট্র গঠিত হয়েছে, পুরুষতান্ত্রিক পরিবার, যেখানে সমগ্র রাষ্ট্র একটা পরিবারের মতো, সবাই সবার দায়িত্ব পালন করবে, পিতা পিতার মতো, রাজা রাজার মতো, প্রজা প্রজার মতো। অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে অনেক কথা বলেছে কনফুসীয় বা কনফুসীয়বাদে বলা হয়েছে। কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে তাওবাদে রাজনৈতিক বৈরাগ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ রাজনীতি থেকে দূরে ছিল এই তাওবাদ, একটা চরম নিষ্ক্রিয়তা এই তাওবাদের ভিতরে লক্ষ্য করা যায় রাজনৈতিক দিক থেকে। তবে এখানে এই রাজনৈতিক দিক দিয়ে এই যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তাকে লক্ষ্য করে ঐতিহাসিক ফেয়ারব্যাঙ্ক বলেছেন যে তাও ধর্মে একটা পলায়ন মনোবৃত্তি লক্ষ্য করা যায়। এই যে রাজনীতি থেকে দূরে থাকা, ক্ষমতা, অর্থ, সম্পদ থেকে দূরে থাকা, এই বিষয়টাকে লক্ষ্য করে ফেয়ারব্যাঙ্ক বলছেন যে তাওবাদে একটা পলায়ন মনোবৃত্তি লক্ষ্য করা যায়। কারণ এখানে ক্ষমতার দ্বন্দ্ব, সম্পদ বা সম্মান, এগুলো থেকে তাও ধর্মের অনুসরণকারীরা অনেক দূরে ছিল। তারা প্রকৃতির কোলে আশ্রয় নিয়েছিল, প্রকৃতির আরাধনা করতেন, রাজনৈতিক দিক দিয়ে তাদের কোনো ইন্টারেস্টই ছিল না। তবে তাও ধর্মের যে রাজনৈতিক বক্তব্য সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাও ধর্মে বলা হয়েছে যে সরকার মানেই হচ্ছে শোষণের যন্ত্র, সরকারের দ্বারা জনগণকে শোষণ করা হয়। রাষ্ট্র পরিচালনা করা কোনো বিরাট মহৎ কাজ নয়, তবে রাষ্ট্রে একজন শাসক অবশ্যই থাকবেন, তবে তিনি কিন্তু স্বৈরাচারী হবেন না। অর্থাৎ তাকে জনগণের মতামত নিয়ে চলতে হবে। তাই এই তাও ধর্মের এই যে রাজনৈতিক চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনার উপর ভিত্তি করে পরবর্তীকালে শত শত বছর ধরে চীনের যেসব গুপ্ত সমিতিগুলো ছিল, আমরা বক্সার আন্দোলনের সময়, বক্সার বিদ্রোহের সময় দেখেছি চীনে একাধিক গুপ্ত সমিতি রয়েছে। এই ধরনের সমিতিগুলি, এই গুপ্ত সমিতিগুলি এই তাওবাদের আদর্শে দ্বারা অনুপ্রাণিত হয়ে তারা সরকার বিরোধী যে বিদ্রোহ পরিচালনা করে গেছে শত শত বছর ধরে। তা তাওবাদের এই রাজনৈতিক বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তবে তাওবাদ নিয়ে অনেক সমালোচনা করা হয়। তাওবাদ যেমন কনফুসীয় মতবাদেরও সমালোচনা রয়েছে, তাওবাদেরও কিন্তু সমালোচনা রয়েছে। তাওবাদে বলা হয় যে তাও ধর্মের কোনো সামাজিক প্রেক্ষিত নেই, সামাজিক ব্যাকগ্রাউন্ড নেই, সামাজিক পটভূমি নেই, সামাজিক কোনো অ্যাপ্লিকেশন আবেদন নেই মানুষের কাছে। এই কারণে আপামর চীনাবাসীর দৃষ্টি আকর্ষণ করতে পারেনি এই তাও ধর্ম। এছাড়া ক্লাইড এবং বিয়ারের মতো ঐতিহাসিকরা বলছেন যে তাও ধর্ম ছিল কুসংস্কারে পূর্ণ, অনেক কুসংস্কার ছিল এই ধর্মের মধ্যে, এই ধর্মটি ছিল কুসংস্কারে পরিপূর্ণ। তো এটা হলো এর সমালোচনা। সামাজিক প্রেক্ষিত নেই, জনগণের প্রতি আকৃষ্ট হয়নি, আর কুসংস্কারে বদ্ধ ছিল। তবে এই সমালোচনা সত্ত্বেও এটা বলা যায় যেভাবে প্রকৃতিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, প্রকৃতিকেই সমাজের বা রাষ্ট্রের নিয়ন্ত্রক হিসাবে তুলে ধরা হয়েছিল, মানুষের নিয়ন্ত্রক হিসাবে, তা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। লাও ৎজু বলেছিলেন যে প্রকৃতির মধ্যেই পথ খুঁজতে হবে, প্রকৃতির ভিতরে আরাধনা করে মহাজাগতিক যে রহস্য, সেই রহস্য মানুষকে জানতে হবে, এবং মানুষ সেই রহস্য জানতে গিয়ে নিজেকে একটা মহাজাগতিক শক্তির আধার রূপে, একটা শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি রূপে, নিজে একজন শ্রেষ্ঠ ব্যক্তি রূপে নিজের শ্রেষ্ঠত্ব সে প্রতিষ্ঠা করতে পারবে প্রকৃতির কোলে। তবে তাকে অবশ্যই প্রকৃতির সাথে সামঞ্জস্য বিধান করে তাকে চলতে হবে। তাই এই ধর্মের মূল বিষয় ছিল এই প্রকৃতির মধ্যে পথ খোঁজা, এবং এই ধর্মের সমস্ত বক্তব্য এই তাও তে চিং বা তাও তে চুং বলে যে গ্রন্থটি, এই গ্রন্থের মধ্যে সন্নিবেশিত হয়েছে। এবং ফেয়ারব্যাঙ্ক বলছেন যে এই গ্রন্থের ভিতর থেকেই তাও ধর্মের সমস্ত বিষয়বস্তু আমরা জানতে পারি। তাও ধর্মের এই যে চারটি আদর্শ, এই আদর্শগুলি কিন্তু মানুষের আচার অনুষ্ঠানের উপরে জোর দেওয়া হয়নি,
মানুষের ভিতরে যে আধ্যাত্মিক শক্তি রয়েছে, উপনিষদে যেটা বলা হয়েছে, সেই আধ্যাত্মিক শক্তিকে উপলব্ধি কিভাবে করা যায়, নিজের মধ্যে যে মহাজাগতিক শক্তি রয়েছে সেই শক্তিকে কিভাবে উপলব্ধি করা যায়, প্রকৃতির সাথে যোগাযোগ স্থাপন করে, সংযোগ স্থাপন করে সেই গূঢ় তত্ত্ব ব্যক্ত হয়েছে এই তাও ধর্মে। তাও ধর্মে রাজনৈতিকভাবে রাষ্ট্রকে হেয় করা হয়েছে। সরকার শোষণের যন্ত্র, রাষ্ট্র শোষণের যন্ত্র, শাসক স্বৈরাচারী হবেন না, এই ধরনের বক্তব্যের দ্বারা চীনের গুপ্ত সমিতিগুলো অনুপ্রাণিত হয়। শত শত বছর ধরে তারা চীনের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে যায়, আন্দোলন পরিচালনা করে। এদিক দিয়ে একটা গুরুত্ব রয়েছে অবশ্যই। তবে তাও ধর্মে সরাসরিভাবে রাজনৈতিক ক্ষমতা, সম্পদ, অর্থ, নাম, যশ এগুলো থেকে তাওবাদীরা দূরে সরেছিলেন। এই কারণে ফেয়ার ব্যাংকের মতো ঐতিহাসিক বলছেন যে তাও ধর্ম ছিল অনেকটা পলায়ন মনোবৃত্তি সম্পন্ন একটি ধর্ম। যাই হোক, কিছুদিনের জন্য হলেও কিন্তু তাও ধর্ম চীনের উপর ব্যাপক প্রভাব বিস্তার করতে পেরেছিল এবং চীনের যে 2500 বছর ধরে যে কনফুসীয় মতবাদ বিরাজ করছিল তার সম্পূর্ণ বিপরীত দিকে ছিল এই তাও ধর্ম। তাও ধর্ম যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি ধর্ম ছিল চীনে। আপামর জনসাধারণের মধ্যে একটু হলেও প্রভাব বিস্তার করেছিল, কিছু তো ছিল এই ধর্মে, না হলে এই ধর্ম এতটাই পপুলার মানে মানুষের উপরে প্রভাব ফেলতে পারতো না। কিছু গূঢ় তত্ত্ব এখানে রয়েছে, যেহেতু উপনিষদের দার্শনিক তত্ত্বের প্রভাব পড়ছে এই তাওবাদে, তাই তাওবাদে অনেক আধ্যাত্মিক গূঢ় তত্ত্ব এর মধ্যে সন্নিবেশিত। কিভাবে নিজেকে জানা যায়, কিভাবে প্রকৃতিকে জানা যায়, কিভাবে আধ্যাত্মিক শক্তিকে উপলব্ধি করা যায়, কিভাবে নিজেকে শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে তুলে ধরা যায়, প্রকৃতির সাথে কিভাবে মানিয়ে চলা যায়, এই সমস্ত বিষয় আলোচিত হয়েছে তাওবাদে বা তাও ধর্মে। তো এই বিষয়গুলোই তোমাদেরকে লিখতে হবে অ্যান্সারে। 5 নম্বর 250 নম্বর ওয়ার্ডের যে অ্যান্সার, সেই অ্যান্সার নিয়ে এবার তোমাদের সামনে আলোচনা করব। তাওবাদ সম্পর্কে যা জানো লেখো। প্রাচীন চৈনিক চিন্তার ইতিহাসে কনফুসীয় পন্থার পরেই তাওবাদের স্থান। চীনা কিংবদন্তি অনুসারে তাও ধর্মের প্রবর্তক ছিলেন লাও ৎজু। ঐতিহাসিক জেন চেনসুস্কি তাওবাদ সম্পর্কে বলেছেন, একটা বক্তব্য এখানে ইংরেজিতে লেখা আছে, তোমরা এটা লিখতে পারো বা নাও লিখতে পারো। এরপরে দেখো ক্লাইডস এবং বিয়ার্ড বলেছেন খ্রিস্টপূর্ব 2য় শতকে প্রকাশিত হয় তাও তে চিং নামক তাও দর্শন বিষয়ক গ্রন্থ। এটি তাদের কাছে বাইবেল স্বরূপ। প্যারা করে দেখো চৌ রাজত্বকালে লাও ৎজু প্রবর্তিত তাও মতবাদের মূল কথা ছিল প্রকৃতির মধ্যে পথ খোঁজা। তাও দর্শনের 4টি মূল প্রতিপাদ্য বিষয় ছিল। প্রথমত, তাওবাদে ঈশ্বরের অস্তিত্ব স্বীকৃত হয়নি। দ্বিতীয়ত, তাওবাদ অনুসারে একজন তাও অনুসরণকারী ব্যক্তি নিজেকে পূর্ণ শক্তির আধার রূপে গড়ে তুলতে পারেন। তৃতীয়ত, তাও দর্শন প্রকৃতির উপর বিশেষ জোর দেয়। তাদের মতে প্রকৃতি সবকিছু নিয়ন্ত্রক, সুতরাং সর্বদাই প্রকৃতির সাথে আপোষ করে চলতে হবে। চতুর্থত, তাওবাদ মানুষকে চরম শ্রেষ্ঠত্ব ও প্রকৃষ্ট জ্ঞান লাভ করতে সাহায্য করে। এরপরে দেখো এছাড়াও তাওবাদের সঙ্গে উপনিষদের যথেষ্ট সাযুজ্য রয়েছে। তাওবাদ উপনিষদের শিক্ষার আদর্শ দ্বারা প্রভাবিত। তাওবাদে আচার নিষ্ঠার পরিবর্তে চীনাবাসীর চিন্তা জগতে যুগ যুগ ধরে চলে আসা আদর্শ বা পথ বা মহাজাগতিক নীতি অনুসরণের কথা বলা হয়। কনফুসীয় বিরোধী হিসেবে এর মূল প্রতিপাদ্য বিষয় হলো রাজনৈতিক বৈরাগ্য ও নিষ্ক্রিয়তা। ফেয়ার ব্যাংক এজন্য বলেছেন তাওবাদীদের দর্শনে এক পলায়ন পর মনোবৃত্তি লক্ষ্য করা যায়। তারা ক্ষমতার দ্বন্দ্ব, মর্যাদা ও সম্পদ থেকে দূরে থাকতে চেয়েছেন। প্যারা করে দেখো তাওবাদের রাজনৈতিক মতামত এর গুরুত্ব অপরিসীম। তাওবাদীদের মতে সব সরকারি অত্যাচারের যন্ত্র এবং সরকার পরিচালনা করা কোনো মহৎ কাজ নয়। তাদের মতে শাসক অবশ্যই থাকবেন, কিন্তু তিনি স্বৈর শাসক হবেন না। লাও ৎজুর ভাষায় শাসক ঘটনার পরিপ্রেক্ষিতে শাসন করবেন। শত শত বছর ধরে চীনের গুপ্ত সমিতিগুলি এই মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে রাষ্ট্রবিরোধী আন্দোলন করেছিল। এরপরে দেখো শেষ প্যারা, যেখানে সমালোচনা করা হচ্ছে। তাওবাদের সমালোচনা প্রসঙ্গে বলা যায় যে তাওবাদের কোনো সামাজিক প্রেক্ষিত ছিল না, তাই তা চীনাবাসীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়নি। ক্লাইড এবং বিয়ার্সের মতে তাওবাদের অধিকাংশই কুসংস্কারের নামান্তর মাত্র। এই ছিল তাওবাদের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে আবার তোমাদের ক্লাস রিলেটেড নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।